5ই আগস্টের পরে অনেক নেতাদের শরীরে ওজন বেড়ে গেছে, কিন্তু আমার শরীরে কিন্তু 1 কেজি ওজনও বাড়ে নাই। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার মতো গার্ডস তাদের আছে কিনা, প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার গার্ডস সাহস তার আছে কিনা, 100 টাকার বাজেট 1000 টাকা করে 900 টাকা লুটপাট করার যে কালচার, যে প্রবণতা, যে কালচার এখানে প্রতিষ্ঠিত আছে, যে সিস্টেম এখানে প্রতিষ্ঠিত আছে, সেই সিস্টেম আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ। আসলে দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়, বরং ইসলামকে একটা ইসলামোফোবিয়ার কালচার ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু সেখানেও ক্ষেত্রে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা কিন্তু ইসলামকে পছন্দ করে, ভালো মানুষদেরকে পছন্দ করে। ছেলে যারা থাকে, যে কোনো সংসারে আপনি দেখবেন পুরুষ, সে হয়তো তার ব্যবসার খাতিরে, সে হয়তো তার চাকরির খাতিরে, সে হয়তো এলাকায় পেশি শক্তির সংগঠনগুলোকে করে, কিন্তু নারীরা কিন্তু ভোট দিতে ভুল করে না। নারীরা কিন্তু যোগ্য লোক, আসল মানুষ চিনতে ভুল করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে কোন প্রার্থী সব থেকে বেশি যোগ্য, কোন প্রার্থী সব থেকে বেশি সৎ। সেই জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে ভোট দেয়। জাতীয় নির্বাচনে দেখবেন আমাদের যত ভোটার, তার মধ্যে কিন্তু অধিকাংশ সংখ্যাই হলো নারী ভোটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের নারীদের যে বোনরা আছে, তাদের থেকে কিন্তু আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। এবং আমরা দেখছি আমরা ভোট দিতে গেলে বলে, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনাদের তো আমরা চিনি, আপনারা বিগত এতদিন ধরে ক্যাম্পাসে কাজ করছেন, ইসলামকে নিয়ে কাজ করছেন, শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন, আপনাদেরকে কিন্তু আমরা করতে পারি। বরং আমরা মনে করতেছি ছেলেদের হলে হয়তো আমার ভোট অনেকগুলো ভাগে ভাগ হতে পারে, কিন্তু নারীদের হলের যে ভোট, সেই নারীদের হলের ভোট কিন্তু আমরা একটি এইভাবে পাবো, সে আশা কিন্তু আমরা রাখছি। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি যখন সলিমুল্লাহ মুসলিম হলে সিট নিতে যাই, তখন গিয়ে দেখি সেখানে নতুন শিক্ষার্থীদের জন্য কোনো সিট নেই। সেখানে আমাকে থাকতে দেওয়া হয় সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায়। সেখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি যেই পরিস্থিতিটি দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এর পরিবর্তন আসলে দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অধিকার পায়, সেই অধিকার আদায়ের লক্ষ্যে 2019 সালে ডাকসুতেও কিন্তু আমি সদস্য প্রার্থী হয়েছিলাম। এবং তখন থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে, প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে, হিজাবোফোবিয়ার বিরুদ্ধে, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে, এই প্রত্যেকটা জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীর অধিকারের জন্য আমরা কাজ করেছি। কাজ করার পরে এখন জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা নেতৃত্ব দিয়েছি। এবং আপনি জানেন এই জুলাই অভ্যুত্থানে ইসলামপন্থীদের নেতৃত্ব ছিল অন্যতম। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি। এবং তারপরে যখন এখন 24-এর পরে ডাকসু নির্বাচন আয়োজন হতে চলেছে, আমাদের দাবির চাপে পড়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে বাধ্য হয়েছে। তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এতদিন যে কাজ করেছি, সেই কাজের ধারাবাহিকতা সামনে বজায় রাখার জন্য এবং সেই কাজগুলোকে আগে ব্যক্তিগতভাবে করতাম, এখন তাদের প্রতিনিধি হিসেবে অফিসিয়ালি করার চিন্তা মাথায় থেকে মূলত ডাকসুতে প্রার্থী হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যে কিন্তু অনেকজন অছাত্র তারা কিন্তু হলের মধ্যে থাকে, এমনকি ছাত্রত্ব শেষ হয়ে যায়, তারাও হলে অবস্থান করে। এরকম অনেকগুলো কারণের কারণে কিন্তু আবাসন সংকট হয়। এবং দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেটগুলো থাকে, সেই বাজেটগুলো প্রায়োরিটি বেসডে না হয়ে সুবিধা বেসডে হয়। অর্থাৎ কোন বাজেট পাস করলে প্রশাসনের সুবিধা হয়, কোন বাজেট পাস করলে সব থেকে বেশি টাকা সেখান থেকে হাতছাড়া করা যায়, সেরকম কিন্তু বাজেট সবসময় তারা করে। দেখবেন আপনি মনুমেন্ট, এটা সেটা ইত্যাদি বানানোর নামে কিন্তু কোটি কোটি টাকা খরচ করা হয়। অথচ আমরা যদি প্রত্যেকটা হলের এক্সটেনশনগুলো বৃদ্ধি করে, হলে যদি ছোটো ছোটো এক্সটেনশন তৈরি করেও যদি শিক্ষার্থী থাকার ব্যবস্থা করতে পারতাম, সেটা কিন্তু চমৎকার হতো। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় একটি সমস্যা হলো খাবারের সমস্যা। হলগুলো কি করে, বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন তারা খাবারের ক্যান্টিনগুলোকে কারো কারো ইজারা দিয়ে দেয়। এখন যিনি ইজারাদার, তিনি কিন্তু ওই ক্যান্টিন থেকে তার লাভের থাকে তার মূল উদ্দেশ্য। তখন সে কী করে, খাবারের দাম বৃদ্ধি করে এবং খাবারের মান কমিয়ে দেয়। এর ফলে সে কিন্তু লাভ করে। আমরা বলেছি না, আমরা যদি নির্বাচিত হই, আমরা চেষ্টা করব সবগুলো হলের ক্যান্টিনগুলোকে হল প্রশাসনের অধীনে এনে একটি একত্রিত সমন্বিত ব্যবস্থার মধ্যে আনা। তাতে কি হবে, সবগুলোর ক্যান্টিনের জন্য একই সাথে বাজার করা হবে। দেখেন, আপনি যখন 10 কেজি চাল কেনেন, আপনি যখন 1 বস্তা চাল কেনেন, তার যে দাম থাকে, আর আপনি যখন একসাথে 50 বস্তা চাল কিনবেন, 50 আমাদের এই 20টা হলের জন্য, তখন কিন্তু সেই দাম কিন্তু অনেকখানি কমে যাবে। তো এইভাবে সমন্বিত একটি ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলের খাবারের মান বৃদ্ধি করা সম্ভব, দামও কিন্তু কমানো সম্ভব। আমরা মনে করছি ক্যান্টিনগুলোকে ইজারা না দিয়ে বরং হল প্রশাসনের আন্ডারে রেখে যদি সমন্বয়ে এই ব্যবস্থাটা করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান এবং বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দেখুন, হেজিমনি তৈরি হয় এবং হেজিমনি অনেক সময় ভেঙেও পড়ে, নতুন হেজিমনি তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্বাস করতে চাই কোনো কালচারাল পার্টির কোনো একক হেজিমনি এখানে থাকবে না, বরং এখানে থাকবে একটি উন্মুক্ত মত চর্চার কেন্দ্র। এখানে কেউ ইসলামকে লালন করবে, কেউ অন্য ধর্মকে লালন করবে, কেউ এখানে সংস্কৃতিকে লালন করবে, কেউ গান বাজনাকে লালন করবে, কেউ গজলের পরিবেশকে এখানে লালন করবে। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি উন্মুক্ত জায়গায় হওয়া উচিত। সেই জায়গা থেকে কিন্তু আমরা লড়াই করেছি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব কাউকে কখনো কিন্তু পড়তে বাধ্য করা হয় না, কিন্তু হিজাব খুলতে বাধ্য করা হয়, এমন কিন্তু অসংখ্য ঘটনা আপনারা দেখবেন। তো সেই জায়গা থেকে আমরা বলেছি কাউকে বাধ্যও করা যাবে না, আবার কাউকে খুলতেও বাধ্য করা যাবে না, বরং এই জায়গাটা হবে উন্মুক্ত। কেউ চাইলে হিজাব করবে, কেউ না চাইলে সে পড়বে না, তার নিজের ইচ্ছা। কাউকে বাধ্যও করা যাবে না, কাউকে খুলতেও বাধ্য করা যাবে না। এখানে একক কোনো কালচার থাকবে না। এখানে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যে পশ্চিমা কালচার, যে রাবীন্দ্রিক কালচার যে আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতাকারীর
প্রতিষ্ঠিত যে কালচার, সেই রাবেন্দ্রিক কলকাতার কালচার কিন্তু এখানে যে একক হেজিমনি নিয়ে অবস্থান করেছিল, সেই হেজিমনি অনেকখানি ভেঙে পড়েছে। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কারোরই, না আওয়ামী, না রাবেন্দ্রিক, আর না কলকাতার কোনো কারো একক কালচারাল হেজিমনি এখানে থাকবে না। এখানে থাকবে উন্মুক্ত চর্চা। কেউ ইসলামকে লালন করবে, কেউ গজলের সন্ধ্যা করবে, কেউ কাওয়ালি করবে, আবার কেউ দেশি ভাটিয়ালি অন্যান্য সঙ্গীত সংগীত করবে, তার প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী। আমরা তেমন একটি সমন্বিত, তেমন একটি ইনক্লুসিভ, তেমন একটি গঠনমূলক ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে আমরা মূলত কাজ করছি। দেখুন, বৈষম্য তো আসলে থাকে মানুষের রন্ধ্রে রন্ধ্রে। এই জুলাই অভ্যুত্থানের পরেও এই বৈষম্য ক্যাম্পাসে থেকে যাবে সেটা কিন্তু আমরা আশা করিনি। আমরা দেখছি প্রচারণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন কমিশন আছেন তারাও কিন্তু সবার সাথে এক আচরণ করছেন না। কারণ তারা যে কোনো কোনো দলের প্রার্থী, তারা যখন আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আবার মিডিয়াগুলো দেখি কোন দল ক্ষমতায় যাবে, কোন দল কতটুকু ক্ষমতার কাছাকাছি আছে তার উপরে ভিত্তি করে তার ছাত্র সংগঠনকে তারা সেইভাবে প্রমোট করে। কিন্তু দেখি ইসলামপন্থীদেরকে একটু সাইড করার, একটু আলাদা করে রাখার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কিন্তু মিডিয়ার মধ্যেও অনেকখানি রয়ে গেছে। আমরা মনে করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 10 বছর 15 বছরে কিন্তু সবথেকে বেশি নির্যাতিত ছিল মাদ্রাসা থেকে পড়ুয়া শিক্ষার্থীরা। ইসলামকে যারা লালন করে সেই ইসলামপন্থী শিক্ষার্থীরা সবথেকে বেশি নির্যাতিত ছিল। ফলে আপনি দেখবেন 5ই আগস্টের পরে কিন্তু বিপি প্রার্থী যারা হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা ইসলামকে লালন করে ইসলামপন্থী যারা তারা। এর কারণটা কি? এর কারণটা হলো বিগত আওয়ামী শাসনের সময় এই ইসলামপন্থীরা, এই মাদ্রাসা পড়ুয়ারা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি প্রতিবাদ মুখর ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা সামনে ছিল। সেই জায়গা থেকে 5ই আগস্টের পর এই শিক্ষার্থীরাই কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও একটি মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এখানে এসে অনেক ধরনের বৈষম্যের শিকার কিন্তু আমরা হয়েছি। আজকের যে আগামী ডাকসু নির্বাচন হতে চলেছে, আমরা চাই এখানে যেন কোনো প্রকারের বৈষম্য না থাকে। এখানে সকল শিক্ষার্থী তার মত প্রকাশে, তার আদর্শ প্রচারের, তার নিজস্ব প্যানেল প্রচারের, তার নিজস্ব যে প্রার্থিতা প্রচারের সমান সুযোগ যেন এখানে পায়, সেটা আমরা আশা করছি। আমরা মনে করি ডাকসুতে ভিপি কিংবা জেস যাদেরকে নির্বাচিত করে দুটো বিষয়কে মাথায় রেখে, এক, ওই শিক্ষার্থীর বা ওই প্রার্থীর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার মতো গার্ডস তাদের আছে কিনা, প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার গার্ডস সাহস তার আছে কিনা। আমি মনে করি বিগত 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীর অধিকারের জন্য আমরা কাজ করেছি। আমি নিজে মার খেয়েছি। আমার হিজাবের বিরুদ্ধে যখন কথা বলেছে, তার হিজাব ডে পালন করতে গিয়ে কিন্তু আমার হাতের আঙুল ভেঙে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জহুয়াল ছাত্রলীগের কর্মীরা, সাদ্দামের কর্মীরা। তো শিক্ষার্থীদের পক্ষে কিন্তু কথা বলার অভিজ্ঞতা আমাদের আছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা মনে করে যে আমরা যদি নির্বাচিত হই আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো। আরেকটি কারণ হলো ডাকসু এমন একটি প্রতিষ্ঠান যেটি মূলত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোর মধ্যে একটি নেগোসিয়েটরের কাজ করবে, আলোচনার মাধ্যম হিসেবে কাজ করবে। এবং এইখানের মাধ্যমটা, এই নেগোসিয়েটরটা এমন হতে হবে যে নিজেও দুর্নীতি করবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও কোনো প্রকারের দুর্নীতি করতে দেবে না। আমি মনে করি আমি যদি নির্বাচিত হই তাহলে আমি নিজেও দুর্নীতি করবো না। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের নামে আমরা জুলাইতে এত বড় অবদান রেখেছি, কিন্তু 1 টাকার দুর্নীতি কিন্তু সাথে আমরা কেউ জড়িনি, কোনো টেন্ডারবাজির সাথে আমরা জড়িনি, কোনো অন্য ধরনের মব কিংবা এগুলোর সাথে কিন্তু আমরা জড়াইনি। 5ই আগস্টের পরে অনেক নেতাদের শরীরে ওজন বেড়ে গেছে, কিন্তু আমার শরীরে কিন্তু 1 কেজি ওজন বাড়ে নাই। কারণ কি? কারণ হলো নীতির জায়গায় আমরা অটল ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আমরা ছিলাম। আগামীর ডাকসুতে যে আমরা নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের অধিকারের 1টি টাকাও আমরা দুর্নীতি করতে দেবো না। 10 টাকার বাজেট, 100 টাকার বাজেট 1000 টাকা করে 900 টাকা লুটপাট করার যে কালচার, যে প্রবণতা, যে কালচার এখানে প্রতিষ্ঠিত আছে, যে সিস্টেম এখানে প্রতিষ্ঠিত আছে, সেই সিস্টেম আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ।